হাই এভরিওয়ান, সামনে তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা ক্লাস 9 এর। এই তো আগস্ট মাসেই প্রথম কি দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা হবে স্কুলে। ক্লিয়ার? আচ্ছা, এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9 এর ইতিহাস সাজেশন। কি বললাম? ক্লাস 9 এর ইতিহাস সাজেশন। তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা হবে মূলত 3টি অধ্যায়: তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়। এই ভিডিওতে আমি যে সাজেশনগুলি তুলে ধরবো, এখানে তোমাদের 2 মার্কের, 4 মার্কের আর 8 মার্কের। একটা কথা তোমরা মনে রাখো, এখানে চতুর্থ অধ্যায় থেকে কোনো 8 মার্কের প্রশ্ন পড়তে হবে না। এখান থেকে তোমরা 2 মার্কের, 4 মার্কের প্রশ্ন পড়লেই হয়ে যাবে। চতুর্থ অধ্যায় থেকে 8 মার্কের কোনো প্রশ্ন থাকবে না। আমি এই ভিডিওতে তোমাদের 9 এর যে সাজেশনটি তুলে ধরেছি, খুব কাটছাট করে বাছাই করে ভাবনা চিন্তা করে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানকার তোমার 8 মার্কে তো সবটা কমন পাবেই নিশ্চিন্তে। 2 মার্ক আর 4 মার্ক, এখানে বলবো না যে 100% তোমরা কমন পাবেই, কিন্তু 2-4 মার্কেও কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখে সব প্রশ্ন নিজের খাতায় লিখে নাও। এমনকি ভিডিওটি শেষের দিকে আমি উত্তরও দিয়ে দিয়েছি। তোমরা যারা চাও যে ভিডিও দেখে উত্তরটি লিখে নিব, সেটাও করতে পারো। তাছাড়া তোমাদের বই থেকেও তোমরা পেয়ে যেতে পারো। ক্লিয়ার? আর যারা নতুন, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এইরকম সাজেশন অথবা অন্যান্য শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে আমরা এবার মূল পর্বে যাই। ক্লাস 9 হিস্ট্রি সেকেন্ড ইউনিট সাজেশন 2025, চ্যাপ্টার 3 to 5, মানে 3, 4, 5। টোটাল মার্কস এমসিকিউ থাকবে, এসিকিউ থাকবে আর বড় প্রশ্ন থাকবে। মানে হলো 2 মার্কের, 4 মার্কের আর 8 মার্কের প্রশ্ন থাকবে। তাহলে 3 নাম্বার অধ্যায় থেকে তোমরা 2 মার্কে 3 নাম্বার অধ্যায় যেমন আছে তোমাদের ঊনবিংশ শতকের ইউরোপ, রাজনৈতিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এই অধ্যায় থেকে 2 মার্কে তোমরা প্রশ্ন পড়বে যে কার্লসবার্গ ডিগ্রি কি। নাম্বার 2, বিগ ফর বলা হয় কোন দেশকে। নাম্বার 3, রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝো। নাম্বার 4, এমস টেলিগ্রাম বলতে কি বোঝো। নাম্বার 5, জলভারেন কি। নাম্বার 6, কার্বনারি কি। নাম্বার 7, জুলাই অর্ডিন্যান্স বলতে কি বোঝো। নাম্বার 8, কাকে ও কেন ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় বা বলা হতো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 9, জাতিরাষ্ট্র বলতে কি বোঝো। তৃতীয় অধ্যায় থেকে তোমরা 4 মার্কের প্রশ্ন পড়বে, মোট 5টি। যেমন নাম্বার 1, মেটার্নিক ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 2, ভিয়েনা সম্মেলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল। নাম্বার 3, রাশিয়ার ভূমিদাস প্রথার অবসানের গুরুত্ব লেখো। নাম্বার 4, ইটালির ঐক্য আন্দোলনে কেভুরে বানানটা ভুল গেছে, ঠিক করে নাও, কেভুরের ভূমিকা আলোচনা করো। নাম্বার 5, জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তৃতীয় অধ্যায় থেকে 8 মার্কের প্রশ্ন পড়বে তোমরা যে মেটার্নিক তন্ত্র বলতে কি বোঝো, এই তন্ত্রের ব্যর্থতার কারণগুলি কি ছিল। নাম্বার 2, ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। নাম্বার 3, ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। নাম্বার 4, জার্মানির ঐক্য স্থাপনে বিসমার্কের অবদান উল্লেখ করো। নাম্বার 5, ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ মাসিনি ও তার ইয়ং ইটালি আন্দোলনের ভূমিকা উল্লেখ করো। এটা 8 মার্কের প্রশ্ন, তোমরা তৃতীয় অধ্যায় থেকে মুখস্থ করবে। এর বাইরে আর পাবে না, এর মধ্যেই সবটাই তোমরা কমন পেয়ে যাবে। এবার চতুর্থ অধ্যায় বা চ্যাপ্টার 4, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এখান থেকে তোমরা 2 মার্কের প্রশ্ন পড়বে, উন্মুক্ত দ্বার নীতি কি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 2, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে ও কেন বলা হয়। নাম্বার 3, ফরাসি সমাজতন্ত্রের জনক কাকে ও কেন বলা হয়। নাম্বার 4, সেরাজোভে হত্যাকাণ্ড বলতে কি বোঝো। বানানটা ভুল গেছে, কিন্তু বানানটা কম্পিউটারে আমার ভুল গেছে, ঠিক করে না। সেরাজোভে হত্যাকাণ্ড বলতে কি বোঝো। নাম্বার 5, টিএনসি এর
তিয়েনসিনের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়েছিল? নাম্বার 6 ঘেটো কি? চতুর্থ অধ্যায় থেকে তোমরা 4 মার্কের প্রশ্ন পড়বে। দ্বন্দ্বমূলক বস্তুবাদ এর সংক্ষিপ্ত পরিচয় দাও। নাম্বার 2 সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। নাম্বার 3 ত্রিশক্তি আতাত বলতে কি বোঝো অথবা টিকা লেখো। এটা টিকা সহকারেও আসতে পারে কিন্তু। তারপরে নাম্বার 4 প্যারিস কমিউন বলতে কি বোঝো, হ্যাঁ, অথবা টিকা লেখো। প্যারিস কমিউন সম্বন্ধেও কিন্তু তোমাদের টিকা আসতে পারে। আর একটা কথা তোমাদের প্রথমেই বলে দিয়েছি যে চতুর্থ অধ্যায় থেকে 8 মার্কের বড় প্রশ্ন থাকবে না, মানে 8 মার্কের বড় প্রশ্ন থাকবে তৃতীয় অধ্যায় আর পঞ্চম অধ্যায় থেকে। এবার অধ্যায় 5 বা চ্যাপ্টার 5 বিংশ শতকে ইউরোপ, এই অধ্যায় থেকে তোমরা 2 মার্কের পড়বে এপ্রিল থিসিস কি। আচ্ছা, এবার 2 মার্কের 1 নাম্বার এপ্রিল থিসিস, 2 নাম্বার 14 দফা নীতি বলতে কি বোঝো, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 3 নাম্বার রাশিয়ার নিহিলিস্ট আন্দোলন সম্পর্কে কি জানো? নাম্বার 4 জারতন্ত্র বলতে কি বোঝো? নাম্বার 5 এনইপি বলতে কি বোঝো? এখান থেকে তোমরা 4 মার্কের পড়বে টিকা লেখো রক্তাক্ত রবিবার, 2 নাম্বার টিকা লেখো ভার্সাই সন্ধি, 4 মার্কের কিন্তু পঞ্চম অধ্যায় থেকে। 3 নাম্বার রাশিয়ার নার্দনিক আন্দোলন সম্পর্কে কি জানো? নাম্বার 4 বলশেভিক বিপ্লবের গুরুত্ব লেখো। নাম্বার 5 জাতিসংঘের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল? নাম্বার 6 প্যারিস শান্তি সম্মেলন এর প্রেক্ষাপট আলোচনা করো। পঞ্চম অধ্যায় থেকে 8 নাম্বারের 2টি প্রশ্ন দিয়েছি, এই 2টির মধ্যে একটি তোমরা কমন পাবেই পাবে। যেমন নাম্বার 1 প্রথম 8 মার্কের কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল সংক্ষেপে আলোচনা করো। 2 নাম্বার বলশেভিক বিপ্লবের কারণগুলি আলোচনা করো। তার মধ্যে প্রথম 1 নাম্বার প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল সংক্ষেপে আলোচনা করো। তাহলে 1 নাম্বার প্রশ্নটা বললাম যেমন ইম্পর্টেন্ট, এখানে 1 নাম্বার প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের মাস্ট বি তোমরা মুখস্থ করবে। তাহলে তোমরা দেখলে যে এখানে যে সাজেশনটি তুলে ধরলাম, এই সাজেশনের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন সংখ্যা সীমিত, এমন না যে এখানে আমি অনেক প্রশ্ন দিয়ে দিয়েছি। তৃতীয় অধ্যায় থেকে বেশ কিছু 2 মার্কের, বেশ কিছু 4 মার্কের, আর বেশ কিছু হলো 8 মার্কের প্রশ্ন। একইভাবে চতুর্থ আর পঞ্চম অধ্যায় থেকে আমি বলি তোমরা এই সমস্ত প্রশ্ন পরীক্ষা দিতে যাবার আগে 1-2 বার হলেও রিপিট দেখে যেও। এমনকি আমি তো এখনই বলি তোমরা এই প্রশ্নগুলি মুখস্থ করে নাও, এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। আশা করি এখান থেকে যে মিস্টেক যাবে, এখান থেকে বাদ যাবে, এটা কিন্তু হবে না। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন হলো কমন পাবে। এরপরের কি সাবজেক্টের সাজেশন তোমরা পেতে চাও কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া। তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ। আমি যে সাজেশনের প্রশ্নগুলি তুলে ধরেছিলাম, এবার আমরা ওই প্রশ্নগুলির উত্তর পরপর করব। ক্লিয়ার? এখানে শুধুমাত্র 8 মার্কের প্রশ্নগুলির উত্তর আমরা করব না, 2 মার্কের আর 4 মার্কের প্রশ্নগুলি উত্তর করব। তাহলে লেটস গো। নাম্বার 1 কার্লসবার্গ ডিগ্রি কি? দেখো 1 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া আছে, তোমরা লিখে নাও। আচ্ছা, 2 নাম্বার বিগ ফোর বলা হয় কোন কোন দেশকে? উত্তর হবে অস্ট্রিয়া, রাশিয়া, প্রুশিয়া ও ইংল্যান্ডকে। 3 নাম্বার প্রশ্ন রক্ত ও লৌহনীতি বলতে কি বোঝো? এটার উত্তর এখানে দেওয়া রয়েছে। নাম্বার 4 এমস টেলিগ্রাম বলতে কি বোঝো? এটার উত্তর দেওয়া হয়েছে। নাম্বার 5 জলভারাইন কি? 1834 সালে প্রুশিয়ার নেতৃত্বে গঠিত একটি শুল্ক সংহতির নাম জলভারাইন, যা জার্মান বাণিজ্যিক ঐক্যের সূচনা করে। নাম্বার 10 কার্বনারি কি? দেখো উত্তর লিখে নাও। নাম্বার 7 জুলাই অর্ডিন্যান্স বলতে কি বোঝো? নাম্বার 8 তুরস্ককে কেন ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি কিন্তু। নাম্বার 9 জাতিরাষ্ট্র বলতে কি বোঝো? জাতিরাষ্ট্র হলো একটি রাষ্ট্র যেখানে এক জাতির মানুষ ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের ভিত্তিতে একত্রে বসবাস করে এবং একটি একক সরকার দ্বারা পরিচালিত হয়।
এবার তৃতীয় অধ্যায়ের 4 মার্কের প্রশ্নগুলির উত্তর আমরা করব। তার প্রথম প্রশ্ন ছিল মেটারনিক ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে দেখো মেটারনিক ব্যবস্থার প্রথমে ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, তারপরে বৈশিষ্ট্য, যেমন রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জাতীয়তাবাদ ও উদারবাদের বিরোধিতা, গোপন নজরদারি, সংবাদপত্র, বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ। এবার 2 নাম্বার, ভিয়েনা সম্মেলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল? তাহলে হলো ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, তারপর বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়েছে, তোমরা দেখে দেখে লিখে নাও। নাম্বার 3, রাশিয়ার ভূমিদাস প্রথার অবসানের গুরুত্ব লেখো। রাশিয়া দীর্ঘদিন ধরে চালু ছিল ভূমিদাস প্রথা, যেখানে কৃষকরা জমির সঙ্গে বিক্রি হতো। 1861 সালে যার দ্বিতীয় আলেকজান্ডার এই প্রথা বিলোপ করেন। এর গুরুত্ব মোট 4টি তুলে ধরা হয়েছে, পরপর তোমরা দেখে দেখে লিখে নাও। তারপরে প্রশ্ন, ইটালির ঐক্য আন্দোলনে কেভুরের ভূমিকা আলোচনা করো। কেমিলো দা কেভুর ছিলেন পিও অ্যান্ড সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী এবং ইটালির জাতীয় ঐক্য আন্দোলনের প্রধান রূপকারদের একজন। তার ভূমিকা ছিল 1 নম্বর পয়েন্ট তুলে ধরা হয়েছে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, তোমরা প্রতিটায় পরপর লিখে নাও। হয়ে গেল। 5 নম্বর, জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো। তাহলে প্রথমে ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, তারপর কারণগুলি মোট এখানে 4টি তুলে ধরা হয়েছে। লাস্টে লেখা আছে এই বিপ্লবের ফলে রাজা চার্লস পদত্যাগ করে এবং লুই ফিলিপ নতুন রাজা হন। কত নম্বর এটা প্রশ্নের উত্তর করলাম আমরা? তাহলে এটা 5 নম্বর। তৃতীয় অধ্যায় করলাম, এবার আমরা চতুর্থ অধ্যায় করব। চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এখানে যে প্রশ্নগুলি আছে, প্রথমে 2 মার্কের প্রশ্ন, উন্মুক্ত দ্বার নীতি কি? তাহলে 2 মার্কের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে উন্মুক্ত দ্বার নীতি। তারপরে নাম্বার 2 নম্বর প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন। 2 নম্বর প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে ও কেন বলা হয়? উত্তর, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কারণ ইউরোপীয়দের কাছে আফ্রিকার অভ্যন্তরীণ অঞ্চলগুলি বহুদিন অজানা ছিল এবং তারা একে অসভ্য ও অনগ্রসর মনে করত। এই কারণে তাদের অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। তারপর 3 নম্বর প্রশ্ন, ফরাসি সমাজতন্ত্রের জনক কাকে ও কেন বলা হয়? দেখো উত্তর দেওয়া আছে, পরপর তোমরা দেখে দেখে লিখে নাও। তারপরে নাম্বার 4, যেটা প্রশ্ন তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেরাজুবি হত্যাকাণ্ড বলতে কি বোঝো? অবশ্যই এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় আসার চান্স আছে। তারপরে নাম্বার 5, ত্রিশক্তি সংজ্ঞা কবে কাদের মধ্যে হয়েছিল? 1882 সালে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি ও ইটালির মধ্যে ত্রিপক্ষীয় সংহতি গঠিত হয়। নাম্বার 6, ঘেটো কি? দেখো ঘেটোর উত্তর দেওয়া, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ঘেটো, তোমরা দেখে দেখে লিখে নাও। এবার চতুর্থ অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্নগুলির উত্তর করব। তাহলে প্রথম প্রশ্ন, দ্বন্দ্বমূলক বস্তুবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে দেখো 4 মার্কের যে 1 নম্বর প্রশ্নটা আছে, প্রশ্নটার উত্তর এটি, তোমরা দেখে দেখে লিখে নাও। নাম্বার 2, সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। 18 শতকের শেষে ইংল্যান্ডে শুরু হওয়া শিল্প বিপ্লব বিশ্বজুড়ে সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে। এর প্রভাবগুলি ABCD আকারে তুলে ধরা হয়েছে পয়েন্ট করে, অর্থনীতি, রাজনৈতিক, তোমরা পরপর দেখে দেখে লিখে নাও। নাম্বার 4, ত্রিপক্ষীয় আঁতাত বলতে কি বোঝো অথবা টিকা লেখো। ত্রিপক্ষীয় আঁতাত ছিল জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, ইতালির মধ্যে গঠিত। তার এর যে সমস্ত টিকা আকারে এর তুলে ধরা হয়েছে, এখানে এর উদ্দেশ্যগুলি তুলে ধরা আছে 1, 2, 3। তোমরা একটা টিকা আকারে লিখলেও হবে, অথবা যদি এভাবে লিখো তবু হবে। 4 নম্বর, প্যারিস কমিউন বলতে কি বোঝো অথবা টিকা লেখো। তাহলে প্যারিস কমিউনের উত্তর পরপর দেওয়া হয়েছে, তোমরা দেখে দেখে লিখে নাও। তাহলে চতুর্থ অধ্যায়ের আমরা 2 মার্কের 4 মার্কের করলাম। এবার আমরা পঞ্চম অধ্যায় থেকে করব। তাহলে পঞ্চম অধ্যায় 2 মার্কের করব। এপ্রিল থিসিস কি? তাহলে এপ্রিল থিসিস কাকে বলে বা কি? তাহলে উত্তর ধরা হয়েছে, তোমরা লিখে নাও। তারপরে 14 দফা নীতি কি? 14 দফা নীতি, এই প্রশ্নটি কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি অবশ্যই পরীক্ষায় আসবে, তোমরা মাস্ট বি মুখস্থ করবে। নাম্বার 3, রাশিয়ার
নিহিলিস্ট আন্দোলন সম্পর্কে কি জানো? তাহলে উত্তর দেওয়া আছে, দেখে দেখে লিখে নাও। তারপরে নাম্বার 4, জারতন্ত্র বলতে কি বোঝো? উত্তর দেওয়া আছে, লিখে নাও। 5 নম্বর প্রশ্ন, এনইপি বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এনইপি নতুন অর্থনৈতিক নীতি ছিল লেনিন কর্তৃক প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা, যার মাধ্যমে রাশিয়ায় সীমিত পুঁজিবাদ চালু করে কৃষি ও ক্ষুদ্র শিল্পে ব্যক্তি মালিকানার স্বীকৃতি দেওয়া হয়। আচ্ছা, এবার পঞ্চম অধ্যায়ের আমরা 4 নাম্বার 4 মার্কের প্রশ্নগুলির উত্তর করব। তার প্রথম ছিল টিকা লেখো রক্তাক্ত রবিবার। তাহলে দেখো উত্তর লেখা আছে, তোমরা দেখে দেখে লিখে নাও। এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, রক্তাক্ত রবিবার, দেখে দেখে লিখে নাও। ক্লিয়ার? এটা পঞ্চম অধ্যায়ের 2 নাম্বার, ভার্সাই সন্ধি। তাহলে ভার্সাই সন্ধির উত্তর টিকা লেখো, পরপর লেখা আছে, এই যে তোমরা দেখে দেখে লিখে নাও। পঞ্চম অধ্যায়ের 3 নাম্বার প্রশ্নের উত্তর, রাশিয়ার নার্দনিক আন্দোলন সম্পর্কে কি জানো? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি। ক্লিয়ার? তোমরা অবশ্যই মুখস্থ করবে। তাহলে উত্তর দেওয়া আছে, পরপর দেখে দেখে লিখে নাও। নাম্বার 4, বলশেবিক বিপ্লবের গুরুত্ব লেখো। তাহলে বলশেবিক বিপ্লবের হলো গুরুত্ব, এই যে তুলে ধরেছি এখানে, এর গুরুত্বগুলি পরপর ইন্ট্রোডাকশন দিয়ে তোমরা এটি লিখে নাও। তোমাদের সুবিধার্থে আমি কিন্তু উত্তরগুলো করে দিয়েছি, যাতে তোমাদের অন্য জায়গায় খুঁজতে না হয়। ক্লিয়ার? তোমাদের জন্য আসান হয়। এবার 5 নম্বর, জাতিসংঘের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল? দেখো উত্তর পরপর করে দেওয়া আছে, জাতিসংঘের প্রতিষ্ঠা এই যে একদম 4 নম্বর পয়েন্ট অবধি দেওয়া আছে, তোমরা অবশ্যই খাতায় লিখবে। 6 নম্বর প্রশ্ন তোমাদের কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, প্যারিসে শান্তি সম্মেলনের প্রেক্ষাপট আলোচনা করো। তাহলে ইন্ট্রোডাকশন দিয়ে প্রেক্ষাপট মোট এখানে পয়েন্ট তুলে ধরা হয়েছে 4টি। তাহলে তোমরা এখান থেকে একদম পরপর লিখে নাও। তাহলে পঞ্চম অধ্যায়ে 4 মার্কের এই অবধি ছিল, 6 নাম্বার অবধি ছিল। তাহলে আমরা তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম এই 3টি অধ্যায়ের 2 মার্কের আর 4 মার্কের প্রশ্নগুলি উত্তর করলাম। এখানে আমাদের বাদ গেল 8 মার্কের প্রশ্নগুলি। আরেকটা কথা তোমাদের তো আমি আগেই বলেছি যে চতুর্থ অধ্যায় থেকে 8 মার্কের কোনো প্রশ্ন থাকবে না, মানে তৃতীয় অধ্যায় আর পঞ্চম অধ্যায় থেকেই হলো থাকবে। তাই এই সমস্ত বড় প্রশ্ন তোমাদের নোট বইতে তোমরা সহজেই পেয়ে যাবে 8 মার্কের। তাছাড়া 8 মার্কের যদি আমি উত্তর করতে চাই, ভিডিওটি এমনিতে বড় হয়ে গেছে, আরও অনেক বড় হয়ে যাবে। তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।